গুলশানের প্লট জালিয়াতির অভিযোগে এবার দুদকের জালে ব্রিটিশ এমপি ও রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে টিউলিপ রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল করে স্টার্ন হাউজিংকে প্লট ও ফ্ল্যাটের অনুমোদন পাইয়ে দেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেও বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। আসামির তালিকায় রয়েছেন রাজুকের সাবেক 2 কর্মকর্তা। এদিকে পূর্বাচলের প্লট জালিয়াতির অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। গুলশানের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে এবার দুদকের মামলার আসামি হচ্ছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। তার অপরাধ, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের লিজ করা জমি ইস্টার্ন হাউজিংকে পাইয়ে দিয়ে অনৈতিকভাবে একটি ফ্ল্যাটের মালিক হওয়া। গুলশান 2-এর 2 বিঘা জায়গাটি 1964 সালে হস্তান্তর না করার শর্তে 99 বছরের জন্য পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে লিজ দেয় তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। 1974 সাল থেকে বেশ কয়েকটি হাত ঘুরে লিজের এই জমি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের দখলে। 2000 সালে প্লটটি ইস্টার্ন হাউজিংকে আম মুক্তারনামার মাধ্যমে অনুমোদন দিয়ে 36টি ফ্ল্যাট করার অনুমতি দেন রাজুকের সাবেক কর্মকর্তারা। অভিযোগ ওঠে এ কাজ টিউলিপ সিদ্দিকীর ইচ্ছায় বাস্তবায়ন করে রাজুক, আর টিউলিপ ব্যবহার করেন তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা। বিনিময়ে এই প্লটে B201 নম্বর ফ্ল্যাটটি ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে গ্রহণ করেন টিউলিপ। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছে, নাহলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লটে দেওয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিস্টকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইন্টেলিজেন্সটা এখানে আছে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী ছাড়াও আসামির তালিকায় আছেন রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেন। মারা যাওয়ায় আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজুকের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিমকে। মৃত্যুবরণ করায় তাদেরকে আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। এদিন পূর্বাচলে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুদকের মামলার অভিযোগপত্র দাখিলের পর পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এদিন 1,06,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে খুলনা 1 আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা। 5 আগস্ট সাভারের আশুলিয়ায় গণ অভ্যুত্থানে যোগ দেয়া 6 জনের মরদেহ পোড়ানোর তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। এই ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গুমের অভিযোগে র্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন শওকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেদিন দিনভর সাভারের আশুলিয়ায় নারকীয় তাণ্ডব চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিতে মারা যায় অনেকেই। হত্যার ঘটনায় ধামাচাপা দিতে 6 জনের মরদেহ আগুন দিয়ে ধরিয়ে দেয় পুলিশ। মামলাটির তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ঘটনায় জড়িত 3 পুলিশ কর্মকর্তা ঢাকার সাবেক এএসপি আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের এএসপি শাহিদুল ইসলাম এবং ডিবির পরিদর্শক আরাফাত হোসেনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। এদিকে রাজশাহীর এক ব্যক্তিকে অপহরণের পর 47 দিন নির্যাতনের অভিযোগে র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোহাইলের বিরুদ্ধে আপনাকে আমি বললাম, সেটা হচ্ছে যে জনৈক গোলাম মুর্তুজা মাহিন, যার বাড়ি রাজশাহীর 4 ঘাটে,
ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়। জুলাই আন্দোলনে চট্টগ্রামের বদ্দারহাটে আন্দোলনকারীদের উপর গুলি চালানো অস্ত্রধারী যুবলীগ ক্যাডার তৌহিদুল ইসলামের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মামলা হওয়া রাঘব বোয়ালদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বরং গুরুতর অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর জনগণ 5 বছরের জন্য এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় এমন বক্তব্য তার নিজের নয় বলেও স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে প্রচলিত আইনে মডেল মেঘনাকে আটক করা হয়েছে, এক্ষেত্রে বেআইনি কিছু হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আরও জানাচ্ছেন শারমিনা। সবার সহযোগিতায় প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হলো চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বাঙালির এই উৎসব পালন করায় গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্ণিল, বৈচিত্র্যময় করেছে এবং এতে নতুন মাত্রা যোগ করেছে। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত বৈঠক শেষে নির্বাচন নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য, জুলাই আন্দোলনের মামলা হওয়া রাঘব বোয়ালদের কোনো ছাড় দেয়া হচ্ছে কিনা, এই দুই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতাছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। এদিকে মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে আইন উপদেষ্টার বক্তব্যকে তার নিজস্ব এবং এক্ষেত্রে বেআইনি কিছু হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনা আলমের গ্রেফতারের ঘটনায় ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে। লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। শারমিনা, ৭১, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার শিক্ষার্থীরা বন্ধ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার, আবাসিক হল খুলে দিয়ে ক্লাস শুরুর দাবি জানান। এক পর্যায়ে তালা ভেঙে হলে উঠে যান। এ নিয়ে উপাচার্য জানান, বহিষ্কারাদেশের সিদ্ধান্ত সিন্ডিকেটের, এ নিয়ে তার কিছু বলার নেই। সোহেল রহমানের ক্যামেরায় কনক রহমানের প্রতিবেদন। সোমবার কুয়েটের সিন্ডিকেটের সভায় গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি 2 মে ক্যাম্পাস খুলে দেওয়া এবং 4 মে থেকে ক্লাস শুরুর নির্দেশনা আসে। বহিষ্কার বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে। দুপুর 1টায় দুর্বার বাংলার সামনে সমাবেশে শিক্ষার্থীরা জানান, 37 জন শিক্ষার্থীর পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে আহত ও আন্দোলনরত শিক্ষার্থী থাকার শঙ্কা রয়েছে। আমাদের আন্দোলনকারীদের উপরেই হচ্ছে গিয়ে যদি বহিষ্কারাদেশ চাপিয়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমরা সেটা মানব। নিরপরাধ শিক্ষার্থী যারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তারা যদি কোনো হয়রানির শিকার হয় কিংবা তাদের বিরুদ্ধে কোনো শাস্তি যদি আসে, তাহলে আমরা কেউ মেনে নেব না। তারা আরো জানান, সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কেউই তাদের সাথে যোগাযোগ করেনি, এমনকি আহত শিক্ষার্থীদের সাথে কথা বলেনি। তাই কমিটির সিদ্ধান্ত একপেশে। যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। পরে দুপুর 2টায় উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। এরপরে শিক্ষার্থীরা 6টি আবাসিক হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ বিষয়ে টেলিফোনে উপাচার্য জানান, সিন্ডিকেটের সভায় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত আসে। এখন আবাসিক হলের তালা ভাঙা মানে শিক্ষার্থীরা কুয়েটের আইন ভঙ্গ করল।
সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে এই হিসাব করে তারা বলতেছে যে আমাদের ছাত্ররা যখন চলে গিয়েছে তারা তো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখন তারা যেহেতু বিভিন্ন জায়গায় আছে, আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে তারপরে হলটা করবো, তার 2 দিন পরে ক্লাস শুরু করবো। এদিকে শিক্ষার্থীরা আরও অভিযোগে জানিয়েছেন, করোনা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে ফেব্রুয়ারিতে ছাত্রদের উপর হামলার পর ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় সেশন জটে পড়েছে 16টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। অনক রহমান, 71, খুলনা। গেল 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি। অন্যায়ভাবে মামলার আসামি করা 22 জনের মুক্তি ও 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের দাবিও জানিয়েছেন তারা। কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। প্রশাসনের নেয়া পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট ও দমনমূলক দাবি করেছেন তারা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। গেল 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন অনেকে। পরে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণা করে অজ্ঞাতনামা প্রায় 400 জনকে আসামি করে মামলা করে কর্তৃপক্ষ। গেল 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয় মেট্রোপলিটন আদালতে। যদিও শিক্ষার্থীদের দাবি এর পেছনে রয়েছে বর্তমান বিএনপিপন্থী ভিসি মোহাম্মদ মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কুয়েটের ভিসির অপসারণ সহ 5 দফা দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ছাত্রদল যাতে কোনোভাবেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়। এর আগে একই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। কুয়েটের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানান তারা। কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়াটি কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকাল 11:30টার দিকে এই সংঘর্ষ হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানায় এই সংঘর্ষে 2 জন আহত হয়েছে। নাদিয়া শারমিনের রিপোর্ট। সকালে খবর ছড়িয়ে পড়ে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী সিটি কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানকার শিক্ষার্থীরা তাকে আক্রমণ করেছে। এ খবর পেয়ে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের অন্য শিক্ষার্থীরাও ছুটে আসে। সায়েন্স ল্যাব এলাকায় শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। দেখলাম যে এই যে ইন্টারে বলাবান মারামারি করতেছে, সো আমরা ক্লাস আপাতত পেন্ডিং রেখে আসছি। এসে আমাদের যে ঢাকা কলেজের স্টুডেন্টগুলো আছে ওদেরকে আমরা থামাইলাম। পরবর্তীতে দেখি ওরা আরও উগ্রবাদ হচ্ছে। হ্যাঁ, অনেকে আহত হয়েছে। আমার চোখের সামনে ওইখানে ঢাকা কলেজের এক ছাত্র যাচ্ছিল, সিটি কলেজের কয়েকজন আইসা ওর মাথায় মারছে এখানে। তারপর পকেট ছিঁড়া তারপর ওর ব্যাগ নিয়ে চলে গেছে, আইডি কার্ড সহ। গত 2-3 দিন যাবৎ আপনার ফেসবুকে লেখালেখি হচ্ছিল। ওই ঢাকা কলেজের স্টুডেন্টরা কমেন্ট করে, আপনার সিটি কলেজের স্টুডেন্টরা কমেন্ট করে, এই কমেন্টের মধ্যে একজন পিঞ্চ করে। তো এই লেখার কারণে আপনার হয় কি এক ধরনের উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে, মানে ফেসবুকের মধ্যে, অনলাইনের ইয়েতে। তো সেই সূত্র ধরে হয়তো বা আমাদের ঢাকা কলেজের আমার এক ছোটো ভাই ইন্টারমিডিয়েটের, ও হয়তো বা এদিক দিয়ে যাচ্ছিল সায়েন্স ল্যাবের এখানেই, মেবি সিটি কলেজের কয়েকটা ছেলেরা ওর উপর অ্যাটাক করে। এ সময় কিছুক্ষণের জন্য সড়কের 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে আধ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুপুরে আবারও সিটি কলেজের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ফেসবুককে নিয়ে 2 পক্ষের লেখালেখি এবং পরবর্তীতে আইডি কার্ড ছিঁড়ে ফেলা, এইসব নিয়েই হচ্ছে দ্বন্দ্বটা শুরু। তো এরপর 2 পক্ষের মধ্যে হালকা দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। আমাদের ওসি সাহেব সহ আমাদের যারা ফোর্স ছিল তারা এই 2 পক্ষকে 2 দিকে সরিয়ে দিয়েছে। আমাদের কন্ট্রোল থেকে ফোর্স এসেছে। এই 2 কলেজের শিক্ষার্থীরা প্রায়ই এমন সংঘর্ষে জড়ায়। তাই এই সংঘর্ষ এড়াতে শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বয়ে একটি কমিটি করা হলেও তা কাজে দেয়নি। এখানকার ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যার, সিটি কলেজের প্রিন্সিপাল স্যার, আইডিয়াল কলেজের প্রিন্সিপাল স্যার এবং
রৌফ এবং রাইফেলস এই প্রিন্সিপাল স্যারদের নিয়ে কয়েকবারই বসা হয়েছে, তবে আসলে একটা যে আনরেস্ট চলছে কিছুটা, সেই জিনিসটার প্রভাবটা এখনো আসলে সম্পূর্ণভাবে শেষ হয় নাই। এই সংঘর্ষের ঘটনায় ধানমন্ডি সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে তারা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে। এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণ, হাসপাতাল চালু ও লোকবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার এই কর্মসূচির ডাক দিয়ে মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল শুরু করে। পরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি দেয় সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, এই মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একই সাথে ট্রান্সপোর্ট, লোকবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাবে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আমাদের স্যাররা, আমাদের ফ্যাকাল্টি, আমাদের কলেজ কর্তৃপক্ষ তারাও আমাদের বিভিন্ন সময় আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে, কিন্তু দিনের পর দিন চলে গেল কিন্তু আমাদের এই সমস্যাগুলো দূর হলো না। আমাদের নিশ্চয়তা দিচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাস পর্যাপ্তভাবে হবে এবং আমাদের হাসপাতাল কবে ঠিক চালু হবে সেটা সত্যি রূপরেখা দিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন রাখছি। স্যারদের সাথে আলোচনা করার পরেও কোনো স্যাররা করে নাই, আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে পারে নাই, তাই আমরা এই দাবিতে নামছি। এছাড়াও সপ্তাহে 6 দিন প্র্যাকটিক্যাল শিক্ষা হওয়ার কথা থাকলেও সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট AMG ওসমানী মেডিকেল কলেজে কোনো মতে অনুশীলন করছেন তারা, কিন্তু যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেই অনুশীলনও করতে পারছেন না। একটা স্টুডেন্ট সে হচ্ছে বুকিশ নলেজ অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু সে যদি ওয়ার্ডে না যায়, সে যদি রোগীর সংস্পর্শে না যায়, তাহলে কিন্তু তার যে নলেজটা ওটা কিন্তু আর তখন আর প্র্যাকটিক্যাল হয় না। কথা ছিল সকালে গিয়ে ওয়ার্ড করা, সন্ধ্যায় গিয়ে আরেকবার ওয়ার্ড করা, সেখানে আমরা একবারও ওয়ার্ড করার সুযোগ পাচ্ছি না। রোগীর গায়ে হাত না দিলে কেউ ডাক্তার হতে পারবে না। আমরা চাই আমরা যেন প্র্যাকটিক্যাল নলেজটা ভালো গ্যাদার করতে পারি। এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণ, হাসপাতাল চালু ও লোকবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে 1 বছর এক্সটেনশন হচ্ছে, কিন্তু 5th ইয়ার চলে আসছে। 5th ইয়ার চলে আসার কারণে ওয়ার্ড, ক্লিনিক্যাল ক্লাস এগুলিতে প্রবলেম হচ্ছে। এখান থেকে সদর হসপিটাল 15 কিলোমিটার দূরে এবং এইটা মেনটেন করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আর হসপিটাল আমরা যেটা চাচ্ছি যে হসপিটাল যদি আমাদের আউটডোর বেসিসে অন্তত ডিসেম্বরের মধ্যে চালু করা যায়, তাহলে আসলে ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে, ক্লাস করতে পারবে। 2018 সালে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের অনুমোদন দেয় সরকার। 2020 ও 2021 অর্থ বছরে 50 জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়। এরপর 2023 সালে সদর উপজেলার মদনপুর এলাকায় স্থায়ী ক্যাম্পাস চালু হলেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় হাসপাতাল কার্যক্রম চালু করতে পারেনি কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, যা আগে ছিল 175 টাকা। আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম 157 টাকা থেকে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামীতে দাম আরও কমবে বলে আশা করেন তিনি। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। তাদের সাথে বাণিজ্য ঘাটতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। শারমিন নীরার রিপোর্ট। মাসখানেক ধরেই বাজারে চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ কম। তখন থেকেই দাম বাড়ার বিষয়টি আলোচনায় ছিল। রোববার ভোজ্য তেল আমদানি ও উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 14 টাকা আর খোলা ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সচিবালয় তারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী ব্যবসায়ীরা কোনো দাম বাড়ানোর ঘোষণা দিতে পারেন না। আর আমদানি করা ভোজ্য তেল কর অব্যাহতির মেয়াদ 30 মার্চের পর আর বাড়ানো হয়নি বলেও জানান তিনি। আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে
ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। এদিকে বুধবার ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাদের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য উপদেষ্টার কাছে। ট্রাম্পের দুজন প্রতিনিধি 3 দিনের সফরে বাংলাদেশে আসবে। আমরা জানি যে শুল্ক আরোপ হলো, আবার সেটা 3 মাসের জন্য স্থগিত করা। বাণিজ্যিক বিষয়গুলি, দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারেও বর্তমান সরকার ভাবছে। সেই বিষয়গুলি আসলে ফোকাস পাবে কিনা, বা কোন বাণিজ্যের কোন বিষয়গুলি একমাত্র সেই বিষয়টাই ফোকাস পাবে। রোজার মাস সহ সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও দুর্ভাগ্যজনকভাবে চালের দাম অনেক দিন থেকেই বাড়তি বলে স্বীকার করেন বাণিজ্য উপদেষ্টা। আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরো সহনীয় হয়ে যাবে। শারমিন মীরা, ৭১, ঢাকা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল বৈঠক করবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবার কথা রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ নেতাদের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। আর এই বৈঠকের আলোচনা ও ফলাফলের উপর নির্ভর করে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে বিএনপি। তবে নির্বাচন রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হতে না পারলে রোডম্যাপ চেয়ে কর্মসূচি দিতে পারে দলটি। জুলাই আন্দোলনের গণহত্যার সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ আওয়ামী ফ্যাসিস্টরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইন্টারপোলের সাহায্যে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় লন্ডনে আমরা ঢাকাবাসী আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন দাবি করেন তিনি। ইশরাক তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে বিএনপি। একই সঙ্গে বিএনপির লক্ষ্য ছিল ফ্যাসিবাদ নির্মূল করা। সংবাদ সম্মেলনে মেয়র হিসেবে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করেন ইশরাক হোসেন। বিখ্যাত পোশাক ক্রেতা প্রতিষ্ঠান জারা সহ বড় বড় বিনিয়োগকারীদের সাথে আলোচনা করেছেন এই খাতের তরুণ উদ্যোক্তারা। সদ্য শেষ হওয়া বিনিয়োগ সম্মেলন নিয়ে বেশ আশাবাদী তারা। তবে ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগ নেওয়া বেশি জরুরি বলে জানান উদ্যোক্তারা। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। 17 কোটি মানুষের এই ছোট্ট দেশে উদ্যোক্তার সংখ্যা নেহায়েত কম নয়। হাত কয়েক জায়গা পেলেই নিজেই কিছু শুরু করার অদম্য আগ্রহী সংখ্যাও বাড়ছে। সদ্য শেষ হওয়া 4 দিনের বিনিয়োগ সম্মেলনে দেশের তরুণ উদ্যোক্তাদের আগ্রহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বাইলার তরুণ উদ্যোক্তারা নিজেরাই জানালেন বিনিয়োগ সম্মেলনে পাওয়া না পাওয়ার কথা। যে আগ্রহটা খুবই পজিটিভ দেখছি আমি। হ্যাঁ, সো ডিসপাইট অল দ্য চ্যালেঞ্জেস যেগুলো আমরা সাধারণত বলে আসছি, আগ্রহটা উই আর সিইং ফ্রম দ্য বিগ কর্পোরেশন যাদের রিপ্রেজেন্টেটিভগুলো বাংলাদেশে এসেছে। হ্যাঁ, ইভেন ফর এক্সাম্পল ইফ আই টক অ্যাবাউট দ্য ইন্ডিটেক্স, যারা আমাদের সাথে ডিরেক্ট বিজনেস আরও বাড়াবে। ইফ ইউ টক অ্যাবাউট দ্য H&M হায়ার লেভেল, যেখানে ওই যে সোলার পাওয়ারের প্রাণ আরএফএলের সাথেও দে হ্যাভ গন ইনটু ইনিশিয়েটিভ। এই টাইপের ইনিশিয়েটিভগুলো আমাদের ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচারের জন্য খুবই দরকার। শুধু ইউথদের সাথে নেটওয়ার্ক করতে পারছি, বাট আমরা অলসো আমাদের যে সিনিয়র্স বলেন ইন্ডাস্ট্রিতে অ্যান্ড ফরেন ইনভেস্টার্সরা যারা আসছে তাদের সাথে যে 1-to-1 মিট করার একটা অপরচুনিটি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে, সেটা মানে খুবই এক্সেলেন্টভাবে এক্সিকিউট করা হয়েছে। নতুন বিজনেসের আইডিয়া এগুলো এক্সপ্লোর করার জন্য হোক, বা আমাদের যেহেতু গভর্নমেন্ট স্টেক হোল্ডার্সরাও ছিলেন, তাদের থেকেও আমরা অনেক কিছু আসার কথা শুনেছি। সো উই আর হোপিং যে ইন দি রিয়েল সিনারিও মানে আমরা খুব সুন হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপটাকে আরও বেটার করতে পারবো। তরুণদের মতো অভিজ্ঞ ব্যবসায়ী নেতারাও বলছেন সম্ভাবনার দেশ বাংলাদেশ। আগামী দিনের ব্যবসা বাণিজ্যের পথ চলা নির্বিঘ্ন ও মসৃণ করতে সরকারি সংস্থাগুলোর উদ্যোগ জরুরি বলছেন তারা। ভিয়েতনামের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ক্যাম্বোডিয়ার সাথে কম্পেয়ার করা হচ্ছে, কিন্তু তার তুলনায় আমরা কিন্তু খারাপ না। মানে আমি নিজে ভিয়েতনাম ভিজিট করে যেটা দেখছি যে হ্যাঁ, তাদের এফিসিয়েন্সি আমাদের চেয়ে ভালো, কিন্তু তাদের কস্ট অফ প্রোডাকশন আমাদের চেয়ে বেশি। আর আমাদের তো একটা লিমিটেশন আছে। আমাদের মেইন লিমিটেশন হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। সেটার জন্য এর চেয়ে বেশি যদি আমাদের করতে হয়, এই যে আপনি বলতেছেন এফটিএ করবো, আমরা আরও আমাদের এক্সপোর্ট বাড়াবো, কিন্তু সেটা করতে গেলে আমাদের এডুকেশনটা অ্যাড্রেস করতে হবে, আরও বেশি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন দিতে হবে। সস্তা শ্রমনির্ভর অবস্থান থেকে বেরিয়ে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদও দেন তারা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। উচ্চ আমদানি শুল্কের কারণে আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশে ভোগ্যপণ্যের দাম বেশি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
দুপুরে রাজধানীতে রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য তুলে ধরেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ী নেতাদের মতে এনবিআরের ভুল নীতির কারণে ফেব্রিক আমদানিতে ব্যাপক অর্থ পাচার ও কর ফাঁকি হচ্ছে। রুহুল আমিনের রিপোর্ট। বাংলাদেশ প্রধানত একটি আমদানি নির্ভর অর্থনীতি। খাদ্যসহ নানা ধরনের পণ্য আমদানি হচ্ছে প্রতিনিয়ত। এসব পণ্যের কর সরকারের আয়ের অন্যতম উৎস। গবেষণা সংস্থা পিআরের হিসাবে ট্যারিফ লাইনের প্রায় 1200 পণ্যের গড় আমদানি শুল্ক 28%, অথচ খাদ্যপণ্যের গড় কর 45%, যার প্রভাবে মোট করভার হয় 72%। ভোগ্য পণ্যের উপরে আপনার যে শুল্ক আছে তাতে ভোগ্য পণ্যের বাংলাদেশে দাম অনেক আন্তর্জাতিক তুলনায় আন্তর্জাতিক দামের তুলনায় অনেক বেশি। তো আমাদের সাধারণ ভোক্তারা আন্তর্জাতিক দামের চেয়ে অনেক বেশি দামে ভোগ্য পণ্য কিনে থাকে। আলোচনায় সুতাকল মালিকরা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে 1 কেজি ফ্যাব্রিকের দাম $8 থেকে $10, কিন্তু এনবিআর ট্যারিফ নির্ধারণ করেছে মাত্র $3, অথচ এই দাম সুতার দামের কাছাকাছি। এনবিআরের এমন নীতির কারণে অসাধু ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। 1 কেজি সুতার দাম $2.90, সেখানে কাপড় আসতেছে $2.60, যেটা আমরা মনে করি এটা মানি লন্ডারিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ হারাচ্ছি। কর বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে অফিস নেই এমন অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশ নিয়ে কাজ করে, কিন্তু নীতি দুর্বলতার কারণে তাদের করের আওতায় আনা যাচ্ছে না। আমেরিকান কোম্পানি একটা সুইজারল্যান্ডের কোম্পানিকে ফিস দিল টু ডু সাম অ্যানালিসিস ফর বাংলাদেশ, ইনকাম অ্যাক্রুড ইন বাংলাদেশ, ট্যাক্সেবল হবে, কিন্তু এই সুইজারল্যান্ডের কোম্পানিটা এখানে কোনো ইটিন পাচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না। ইউএস থেকে সুইজারল্যান্ডে পেমেন্ট হচ্ছে, সেজন্য এদিকে ট্যাক্স উইথহোল্ডিং হচ্ছে। পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা ঠেকাতেই কঠোর হওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমরা হয়তো মিসইউজের শাস্তি আরো কঠোর করার জন্য প্রস্তাব আনবো, যেহেতু আমরা আপনাদেরকে মোস্ট অফ দ্য কেসে লিবার্টি দিয়ে দিব, বাট এক্সেম্পলারি পানিশমেন্ট আনতে হবে উইথ ক্রিমিনাল অফেন্স সহ, যাতে করে কেউ এগুলোর মিসইউজ না করে। কর আদায় বাড়াতে নেট বাড়ানো, ছাড় কমানোর কথাও জানান এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, 71, ঢাকা। বিসিবিতে আচমকায় দুদকের হানা, শুধু তাই না, প্রাথমিকভাবে অসঙ্গতিও নাকি পেয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। 3টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক, সেখানে অনুসন্ধান ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে দুদক। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আচমকাই বিসিবিতে দুদক, এবারই প্রথম। হোম অফ ক্রিকেট রীতিমতো গরম। হচ্ছেটা কি বোর্ডে? ফিসফাস আকাশে বাতাসে। ঘড়িতে সময় তখন ঠিক 12টা বাজে। বিসিবিতে প্রবেশের পর 1 ঘন্টা চলেছে অনুসন্ধান। 3টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের 3 সদস্যের বিশেষ টিম আসে বিসিবিতে। গুরুত্বপূর্ণ সব নথিপত্র নাকি তারা সংগ্রহ করেছে। দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। 3টা অভিযোগের 3টাই নাজমুল হাসান পাপনের আমলের। প্রথম অভিযোগ, বিপিএল এর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম। তৃতীয় থেকে 10ম এই 8 আসরের টিকিট বিক্রিতে যেখানে 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, সেখানে ফারুক আহমেদের আমলে একাদশ বিপিএলে 1 আসরেই টিকিট বিক্রি থেকে আয় 13 কোটি টাকা। এই অসঙ্গতির প্রাথমিক প্রমাণও নাকি পেয়েছে দুদক। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে। 8 বছরে আয় হচ্ছে 15 কোটি টাকা, আর 1 বছরে আয় হচ্ছে 13 কোটি টাকা। আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত। গুরুতর অভিযোগ 3rd ডিভিশন ক্রিকেট বাছাই নিয়েও। নাজমুল হাসান পাপনের আমলে এই 3য় বিভাগ ক্রিকেট লিগ নিয়েও অসঙ্গতির কারণ অনুসন্ধান করছে দুদক। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ মুজিব শতবর্ষ আয়োজন ঘিরে। নাজমুল হাসানের বোর্ড 25 কোটি টাকা খরচ করলেও বাজেট ছিল 15 কোটি, অথচ আদতে খরচ হয়েছে মাত্র 7 কোটি টাকা। যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। অনুসন্ধানের পর দুদকের 3 কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দুর্নীতি দমন কমিশন।
বিন জসিম, একাত্তর।